বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা পৃথিবীকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে এবং এই অনিশ্চয়তা কবে কাটবে সেটি কেউ জানে না। মৃত্যু ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে যুক্ত হয়েছে আরও নানান ঝুঁকি। এই ঝুঁকির মধ্যে আছে অর্থনৈতিক ঝুঁকি, সামাজিক, মানুষের মনোজগতের চিন্তার জগতের নানান সংকট এবং সেই সঙ্গে আছে নানান রাজনৈতিক সংকটের আশঙ্কাও। এবং অনেকেই মনে করছেন যে নতুন একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে পৃথিবী প্রবেশ করলো এবং পুরনো দিনে আর পৃথিবী ফেরত যাবে না। সেখানটাতে হয়তো অনেকের মধ্যে এক ধরনের আশার আলো আছে এবং অনেকের মধ্যে একটা চরম গভীর সংকট বা অনিশ্চয়তাও তৈরি হয়েছে। সব মিলিয়ে এই সংকট আগামী দিনের পৃথিবী কিভাবে কাটিয়ে উঠবে বা আজকের পৃথিবী কিভাবে কাটিয়ে উঠবে সেটি আজকের আলোচনার বিষয়। সেই সঙ্গে বাংলাদেশেও আমরা জানি যে গতকালকে একজনকে অফিসিয়ালি আইডেন্টিফাই করা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত এবং করোনা সাসপেক্টদের কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। সেই সংখ্যাটা অনেকটাই উদ্বেগের মধ্যে, যদিও এখন পর্যন্ত করোনায় সংক্রমিত লোকের সংখ্যা তেমন একটা উদ্বেগজন্য নয় বাংলাদেশে, যদিও অনেকেই মনে করেন যে আনঅফিসিয়ালি হয়তো সংখ্যাটা খানিকটা বেশি হলেও হতে পারে। কাজেই এখানেও এক ধরনের সংকট রয়েছে। চলুন, কারা আজকে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের সঙ্গে পরিচিত হই। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন চিকিৎসক, মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর আমজাদ হোসেন, সিনিয়র কনসালটেন্ট, ল্যাবেড হসপিটাল। আমাদের সঙ্গে ঢাকার বাসা থেকে যুক্ত হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা এবং অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। এবং আমাদের সঙ্গে রাশিয়া থেকে যুক্ত হচ্ছেন ফার ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট এবং শি ইজ অলসো দ্য সায়েন্টিফিক সুপারভাইজার অব দ্য ব্রিক্স এক্সপার্ট কাউন্সিল এবং রাশিয়ান ওমেন 20 শেরপা ভিক্টোরিয়া প্যানোভা। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। ভিক্টোরিয়া, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আমি আলোচনাটা শুরু করতে চাই প্রফেসর ডক্টর আমজাদ হোসেন, আপনাকে দিই। আপনার টেক কি আজকে কোভিড-19 বা করোনা ভাইরাসকে ঘিরে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে, পৃথিবী যে জায়গায়, একজন চিকিৎসক হিসেবে আমি দুটো দিকেই বলতে চাই। একটি হলো আমাদের জন্য এটি খুব যে ভালো তা বলা যাবে না, এই কারণে যে আমাদের আজকের যে অবস্থান দাঁড়িয়েছে, সারা বিশ্ব যেখানে পর্যদস্ত হচ্ছে, সারা বিশ্বের উন্নত দেশগুলো মুখ থুবড়ে পড়ছে, যে আমেরিকা, স্পেন, ইটালি এবং যুক্তরাজ্য সহ ইরান আমাদের নিকটবর্তী দেশ, সেখানে আমরা খুব ভালো অবস্থানে নাই। দুটো কারণ আমি বলবো। একটি হলো এটি ঢেউয়ের মতো ছড়িয়ে যাচ্ছে, সুতরাং এটি যেমন একটা ঢেউ আসে, সমুদ্রের ঢেউ, সেভাবে ঢেউ ছড়িয়ে চারিপাশে এটাকে ছড়িয়ে দিচ্ছে। আমাদের সুবিধা অসুবিধা দুটোই আছে। একটি হলো আমাদের জনসংখ্যা খুব বেশি এবং এই জনসংখ্যা বৃদ্ধির কারণ, জনসংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের ছড়াবার সম্ভাবনাও খুব বেশি। কারণ আমরা যারা বাইরে, আমাদের প্রচুর যারা শ্রমজীবীরা বাইরে কাজ করে, বিশেষ করে ইউরোপে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে, তারা এখানে বাংলাদেশে ঢুকেছে বেশ বড় সংখ্যায়। 6.5 লাখের মতো এই গত 3-4 মাসে এসেছে, ভয়ে ভীত হয়ে হোক কিংবা সবাই তার দেশে যেয়ে থাকতে চায় নির্ভয়ে। তো এছাড়াও আমাদের এই মানুষগুলো চারিপাশেই চলে গেছে। এর একটা যেমন অসুবিধা, এইটা ডেফিনেটলি এ নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু আমি বলবো যে মানুষগুলো আমাদেরকে, আমাদের অর্থনীতির চাকাকে তারাই কিন্তু ঘুরিয়ে রেখেছে, ধরে রেখেছিল। তো সেখানে আমাদের ভয়ের কারণ। আরেকটি হলো, সুবিধাটা হলো যে আমাদের দেশ ছোট দেশ, আমাদের কন্ট্রোল করার যেমন মেকানিজম আছে, আমাদের রাস্তাঘাট, আমাদের এখনকার ডিজিটালাইজড যুগে কোথাও কিছু হলে সোশ্যাল মিডিয়াতে চলে আসতেছে, আমাদের সরকারি পর্যায়েও খবর চলে যাচ্ছে। মানুষ সবাই, গ্রামে গঞ্জের সবাই কিন্তু এখন সজাগ। আমি ধন্যবাদ দেবো মাননীয় প্রধানমন্ত্রীকে যে এই যে একটা যেটা বন্ধ করা হয়েছে দেশব্যাপী, যে লকডাউন বা আমাদের সমস্ত কিছু বন্ধ, এইটি সময় মতো হয়েছে। কারণ এর মানে এটা আর বেশি দিন দেওয়া যেত না। 2 সপ্তাহের মধ্যেই এই ভাইরাসটি, আমি যদি ভালো মানুষ হয়ে থাকি, ভালো যদি ক্যারিয়ারও না হয়ে থাকি, আমার কাছ থেকে অন্যজন পেয়ে যাবে। বিশেষ করে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ হচ্ছে মারাত্মক সময়। তো এটি আমাদের সময়, হয়তোবা আরও বাড়ানো যেতে পারে, সেটি পরিবর্তিত অবস্থায় আমাদের বিবেচনা করতে হবে। ভিক্টোরিয়া,
So far, I know that 1,550 have been infected, almost 10 have died, and at least 10 are in critical condition in Russia. And Russia goes into lockdown from today. So what's your take on COVID-19 and what is the latest situation in Russia? Well, first of all, as of today, we have over 1,800 that are infected now. If I'm not mistaken, 1,836 people. And 11, I believe, have died. A majority of those who were infected and who are confirmed, they are found in Moscow, over 1,200. Yet, on the one hand, we see that figures are not that big as we see with the leaders like, well, initially China, but now United States or Italy. But Russian government has taken from the very start measures in order to slow the spread of pandemics. And hopefully these measures would help prevent large amount of deaths and better preparedness of the country to tackling the pandemics. For the moment, our medical agencies are evaluating that it is they can cope with it. So for now, their epidemics in Russia has been slowed at least by 2 weeks. So it should help to ensure preparedness of the whole healthcare system. But with the situation deteriorating, and as you know, over 3/4 of those infected, they brought it from while traveling abroad. So there's only less than 25% of coronavirus confirmed of those people who got it from not moving anywhere from Russia. So as of today, new measures were introduced actually as of yesterday night. From today, we have all the borders that are not working for movement with all the countries, apart from the Russians that are being evacuated. So all flights are stopped, but from those brought the last Russians who are willing to get back home. We also had last night mayor's order, Mayor of Moscow, who introduced a strict, not quarantine. So it's important. There's no emergency situation declared, but he introduced their so-called self-isolation regime for everyone. Okay. So before, it was recommended that only elders over 65 and people with chronic disease are staying at home, or also people with light symptoms of sickness, that they also should stay home. Now, from yesterday night, from today, and it was signed yesterday night, all people, no matter if they have sickness, or if they are young, or what they are doing, they have to stay home. Apart from those people who have to work, and we have, you remember there was last Thursday, there was statement of Vladimir Putin, his address to the nation, and he said that in order to cope with the pandemics, there will be introduced longer days off, but they're not just holidays so that people can go places. Okay. It is introduced from March 28th till April 5th in order to make sure that less people get infected and so that they can stay home without having to move out. Only emergency services, people working at groceries or working at pharmacies, or like zoo shops. Okay. So they have to work because so only essentials for different areas of our lives. Otherwise, people stay home. They can only leave their apartments when they have to walk their paths, but not far away. They can go to groceries, but without working too much, so it has to be a nearby shop or pharmacy, or also if there is a health or other possible threat to their life, they obviously can come out. But in all other cases,
they are told to be self-isolated, and this started being spread to other regions over the past 24 hours as well. So now we have regions introducing similar measures. ওকে স্টে উইথ আস। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনি সরকারের স্বল্প সময়ের জন্য ছিলেন, অর্থনীতিবিদ হিসেবে কাজ করছেন এবং আমি জানি যে দীর্ঘদিন ধরে আপনি বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়েও কাজ করছেন, জনস্বাস্থ্য নিয়ে। আমার আপনার কাছে প্রশ্ন যে এটি তো প্রমাণিত হলো বিশ্বজুড়েই যে জনস্বাস্থ্যের ব্যাপারে রাজনৈতিক নেতৃত্ব বা রাষ্ট্রগুলো, রাষ্ট্র যারা পরিচালনার সঙ্গে যুক্ত আছেন, তারা এটাকে খুবই ইগনোর করেছেন এবং বাংলাদেশের ক্ষেত্রে এটি অনস্বীকার্য। সো আপনার টেক কি বিষয়ে? না, শুধু তারা যে করেছেন তা নয়, এখানে আমাদের উন্নয়ন সম্বন্ধে আমাদের যে ধারণাগুলো, উন্নয়ন বলতে আমরা এই যে জনস্বাস্থ্যের বিষয়টা উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখতে ব্যর্থ হয়েছে অ্যাকচুয়ালি, এবং সেই ব্যর্থতার ফসলটা এখন দেখতে পাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি আমি মনে করছি যে এই সংকটটা কখন কাটবে আমরা জানি না, তবে সার্বিকভাবে আমাদেরকে অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত ধারণাগুলোর একটা উলট পালট করার খুব প্রয়োজন দেখা দিয়েছে এবং দেখা দিবে আসলে। তো বাংলাদেশে আমি যেটা দেখছি যে ওটা তো একটা বিষয় যে পরবর্তীতে কি হবে। এখন বাংলাদেশের কি অবস্থায় আছি আমরা সেই বিষয়টা যদি একটু দেখি, যে একটা জনস্বাস্থ্য উপেক্ষা করা একটা বিষয় আছে, আরেকটা হচ্ছে যে সংকটে পড়লে, ধরেন আমরা উপেক্ষা করেছিলাম, কিন্তু সংকটে পড়লে আমরা খুব দ্রুত যে রেসপন্ড করতে পারাটা, আমরা যেটাকে র্যাপিড রেসপন্স বলি আর কি। এইখানে একটা বিষয় দেখিয়েছে সারা বিশ্বে, আপনি দেখবেন যে কিছু দেশ খুব দুরবস্থায় আছে, কিছু দেশ মোটামুটি উতরে গেছে। তার অন্যতম একটা লেসন এখানে হচ্ছে যে দ্রুত রিয়্যাক্ট করতে পারাটা। এখানে লেট হওয়াটা মানে হচ্ছে বড় ধরনের একটা ব্যর্থতা। তা আমাদের এখানে বাংলাদেশে এখন যে অবস্থা আছে, সেখানে সংক্রমণের মাত্রাটা সংক্রান্ত একটা অফিসিয়াল ন্যারেটিভ আছে, কিন্তু এই বিষয়ে কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করছে, কারণ টেস্টিং এর পর্যায়টা অত্যন্ত অপ্রতুল। মানে এটাকে সার্বিকভাবে আস্থার একটা সংকট আছে, আস্থার একটা সংকট আছে, বড় ধরনের আস্থার সংকট। কারণ এখানে তো তথ্য হচ্ছে অত্যন্ত আংশিক তথ্যের ভিত্তিতে আমরা একটা কনক্লুশন টানছি, সার্বিকভাবে কোথায় দাঁড়িয়ে আছে সংক্রমণের মাত্রা। এবং সেই জন্য আমি একটা জোরালো অনুরোধ রাখবো সরকারের প্রতি, যে আমাদের এই অবস্থায় এই মুহূর্তে যদি আবার একটা ভিন্ন বার্তা চলে আসে যে সবকিছু কন্ট্রোলে আছে এখন, তাহলে আবার রিল্যাক্স করে ফেলি, আমার মনে হচ্ছে এটা একটা মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত হবে। প্রয়োজন হলে 4 তারিখ পর্যন্ত যে একটা চলাচলের উপর যে আছে, বিধিনিষেধ আছে, সেটা অ্যাটলিস্ট 15 তারিখ পর্যন্ত সম্প্রসারণ করা দরকার। বিশেষ করে পহেলা বৈশাখের পর্বটা পার হওয়া পর্যন্ত এটা সম্প্রসারণ করা খুবই জরুরি। যদিও এর পাশে পরবর্তীতে আপনি সুযোগ দিলে স্বাস্থ্য সংকটের সূত্র ধরে কিন্তু বড় ধরনের অর্থনৈতিক সংকট একটা, আমরা সেটি আপনার কাছ থেকে শুনবো, সেটি শুনবো। প্রফেসর আমজাদ হোসেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান যেখানটাতে শেষ করলেন, আমি সেখানটাতেই আপনার কাছ থেকে শুনতে চাই যে এক ধরনের কিন্তু মানুষের মধ্যে আস্থার সংকট আছে। আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখি এবং সেখানে দেখি এবং নানান খবরাখবর, এই যে আমাদের এখানে অফিসিয়ালি 5 জন মানুষ মারা গেলেন, কিন্তু আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি বলা হচ্ছে যে সাসপেক্টদের মধ্যে কিন্তু ইতিমধ্যে 7-8 জন মারা গেছেন এবং যাদের পরীক্ষা করতে পাঠানো হয়েছিল পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগেই মারা গেছেন। এর বাইরেও নানা রকমের মৃত্যুর খবরাখবর কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলো আসলে করোনার কারণে কি না সেটি বোঝা যায় না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর প্রবাসীরা দেশে এসেছেন, তাদেরকে আবার আমরা ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ছড়িয়ে গেছে, তারা আমরা দেইনি, তারা বাড়িতে যাবে। আসলে কি মনে হয়, মানে কোভিড-19 যেভাবে ছড়াচ্ছে তাতে কি আমরা স্বস্তির জায়গায় আছি? আমি এইভাবে বলতে চাই, আমেরিকার যে সবচেয়ে বড় যে এই বিষয়ের যে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অ্যান্থনি ফসি, সে কিন্তু মার্চ মাসেই প্রথম দিকে কিংবা ফেব্রুয়ারি শেষের দিকে বলেছিল যে আমেরিকার কিছু নাই। তারপরে তাকে তখনই বলেছিল যে আমাদের প্রিপারেশন নাই, মানে আমাদের কোনো কিছু নেই, কিট নাই, আমাদের টেস্টিং এর ব্যবস্থা নাই। যেখানে WHO বারবার বলছে টেস্ট 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 টেস্ট, 3বার বলেছে একটা কথা, বারবার বলছে টেস্ট টেস্ট টেস্ট। সেখানে ওইরকম দেশ
মানে চায়নার পরে ইটালির পরে স্পেন, ব্রিটেন, এদিকে হলো আমাদের ইরান। তো এই সব দেশ যেখানে সাসপেনশনে, যেখানে যুক্তরাজ্যের স্বয়ং প্রধানমন্ত্রী, স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত মানে আক্রান্ত। তো কাজে এইটিকে এইভাবে বলা যাবে না যে আমরা যে আক্রমণের শিকার হচ্ছি এই করোনার দিয়ে। তো সেখানে যেভাবে লকডাউন করা হয়েছে, আমি জিল্লুর রহমান স্যারের সঙ্গে একমত যে এটিকে আরও বাড়ানো দরকার। এবং আমি এখানে একটু অ্যাড করতে চাই যে আস্থার সংকট যেন না হয়, সেটি নিয়ে আমরা চিকিৎসকরাও খুব উদ্গ্রীব আছি। এমনকি গত কয়েকদিন ধরে হাসপাতালগুলো খুবই অগোছালো অবস্থায় বলা চলে। তো সেখানে আমাদের এখন পিপিই যেটা বলা হয়, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, এই যে জিনিসটা যেটা আমি জয়েন্ট রিপ্লেসমেন্ট করি গাউন পরে, সেইটাই আসলে দরকার, যেখানে কোনো কিছু এসে আমার শরীরের কোথাও লাগবে না, এক ফোঁটা কোনো কিছু শরীরের জন্য না ঢোকে। তো এইটি কিন্তু এখন অ্যাভেলেবেল হয়েছে। এবং আমি বলবো সোশ্যাল মিডিয়া এখন যথেষ্ট পরিমাণে মানে আমাদের দেশে সব জায়গায় একেবারে একটু কিছু হলেই তো ছড়িয়ে পড়ছে। কাজেই এখানে যদি আমরা ভালো মতো করে আরও, যেমন আমি আজকেও দেখলাম বেশ ঢিলাঢালা, এবং বাইরে খবরও পাচ্ছি, এবং ভারতের খবরেও দেখলাম এনটিভিতে যে ওখানেও ঢিলাঢালা। এই ঢিলাঢালাটা বন্ধ করতে হবে, ঢিলাঢালা বন্ধ করতে হবে। ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করে দিয়েছেন, প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন, প্রশাসনের লোকজন সঙ্গে আমাদের আর্মি, নেভি, পুলিশ এনারা কাজ করছেন, মিডিয়ার লোকরাও খুবই দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছেন। শুধু আরেকটু স্ট্রিনজেন্ট করতে হবে যাতে মানুষজন বাইরে ঘোরাফেরা না করে। জীবন জীবিকার প্রশ্ন আছে, তো সেই আলোচনা শুনবো আপনার কাছ থেকে এবং ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছ থেকে আমি পরে। ভিক্টোরিয়া পানোভা, I have a few facts figure on Russian economy from different sources like The Economist, ISS, Market Quartz, Center for Strategic and International Studies, Association of Russian Tour Operators. They say that Russian economy is isolated from global route. Oil and gas exports decreased drastically. The impact of COVID-19 on the oil market in Q1 2020 is drastic. It could fall below $30 billion. The collapse of the oil market is likely to bring devastating consequences for trade, macroeconomic stability, and growth of Russia in 2020. GDP growth in Russia will drop to 0.8% in 2020. A price war between Saudi Arabia and Russia caused prices to plunge. Energy prices will decline. The tour industry will lose $38 million in 2 months. So how Russia will overcome such huge economic shocks? Well, on the one hand, first of all, what I should say is that this is not just Russia that is facing the economic turndown. As was declared by IMF, the whole world is facing recession, and this is likely, the COVID-19 situation is likely to bring even worse turn down to economy than that of the financial economic crisis that was started in US in 2008, 2009. Yes. So obviously it's a general problem. And of course, we have among the industries that are most affected are their touristic industries and those that are implying higher movement between people, between countries, and of course this is a problem. Another area that you've touched upon are the low prices. So the last figures that I've seen that the price for oil, well, it was traded for slightly over $16 per barrel. So yes, this is a really small price, and I guess this is one good thing about it is that earlier, several years ago, the previous finance minister and the government, they suggested that there should be formed a so-called Fund of National Well-Being, and it was to a large extent formed from their financial resources that were that Russia was getting from trade in hydrocarbons. So it managed to do some savings in this regard, and so this fund
can now be spent, its resources, in order to support Russia's people. So the government promised that all social problems, especially extra ones that are going to be introduced or already introduced because of their COVID-19 outbreak, this could be assisted with this fund of national well-being. Also, as President promised last week, there will be extra measures held by the state in order to support medium and small businesses, and also measures in order to support people who lost their jobs, because there is understanding that quite a few businesses, including not just touristic area, but restaurants, some other shops that are not trading the essentials, people there are very likely to lose their jobs. So there'll be extra support for those people on the part of the state. Okay. But obviously, and we heard their G20 summit, virtual summit last week, one of their suggestions that came from Putin, and I'm quite sure that this, and there was similar announcements, statements that were coming from other leaders, that now it's not the time for divide. Now is the time for all the countries coming together. This is the problem that we cannot overcome on our own. So in order to survive, we have to stand together to stop all the sanctions, to introduce green corridors for essential products, foods, for medical supplies. And this has to be done between all the countries, all the advanced, developing. So this is time for solidarity. So, but in this regard, in this case, we will be able to, of course, we'll all have losses. Our economies, all of our economies will suffer. But if we're not trying to get some bigger benefits from, short-time benefits from the tragedy of the whole world, then I'm quite sure that we will all get a bigger, better pie for all of us at the end. So it's just time for solidarity and time for working out rules for cohabitance that would support countries that are in weaker position and supporting each other. So you are hopeful that the Russian economy to regain within months? Well, I cannot promise that because it will all depend on the developments of pandemia. Yep. And so far, even epidemiologists cannot really forecast when will it be over. Some people say 12 more weeks. I even heard forecasts of up to a year or even more. So nobody knows. Let's hope for the better, but prepare for the worst. ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনি যেখানটাতে বলছিলেন যে 15 তারিখ পর্যন্ত বা তার আগেও এই নিষেধাজ্ঞাগুলো বাড়িয়ে দেয়া, অনেকেই বলছেন যে এটি করা উচিত, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষের জীবন জীবিকার প্রশ্ন আছে। যেমন গতকালকের কথাই প্রফেসর আমজাদ বলছিলেন যে একটু ঢিলেঢালা ভাব, সেটা কিভাবে মোকাবেলা করা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অর্থনীতি কি কি ঝুঁকি সামনে আছে, কিছু পদক্ষেপ আমরা জানি যে প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় কিছু দিক নির্দেশনা, কিছু প্যাকেজ ঘোষণা করেছেন, যেটা মূলত রপ্তানি বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত তাদেরকে কেন্দ্র করে, এবং সোশ্যাল সেফটি নেটটাও কিছুটা জোর দেওয়া হয়েছে। কিন্তু এই সেফটি নেটের বাইরে এবং রপ্তানি বাণিজ্যের বাইরে আসলে অনেক খাত আছে। সেই সব খাত আসলে কিভাবে নিজেদেরকে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে আর কি। আপনি একটা শব্দ ব্যবহার করেছেন যে কিছুটা সেফটি নেটের কিছুটা বাড়ানো হয়েছে, কিছুটা একটা শব্দ আপনি কয়েকবার ব্যবহার করলেন। আমার মনে হচ্ছে যে যেই সংকট মুহূর্তে আমরা আছি, এটা কিন্তু এই কিছুটার পর্যায়ে আমরা নেই, এবং এই উপলব্ধিটা আমরা এর মধ্যে একটু কম দেখতে পাচ্ছি রাষ্ট্রযন্ত্রের মধ্যে, যে একটা মহা সংকটের সামনে কিন্তু আমরা আছি, এবং এখানে এই সেফটি নেট আরেকটু বাড়িয়ে দিলাম, এই চিন্তা অ্যাকচুয়ালি এই চিন্তার মধ্যে আটকে থাকলে
সমস্যা আছে। আমাদের এখানে এই উদ্যোগের মাত্রাটা বহুগুণ বাড়ানো প্রয়োজন। আপনি যেটা বললেন যে এখন অর্থনীতি এবং স্বাস্থ্য একে অপরের মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে। সাধারণ মানুষের আয় দরকার, কিন্তু সংক্রমণ রোধ করতে হলে তাদেরকে ঘরে থাকতে হচ্ছে, এটা বাস্তবতা। এখন একটাকে আমরা অর্থনীতিকে প্রাধান্য দিব, স্বাস্থ্যকে দিব না, এটা এক ধরনের আত্মঘাতী হবে। আবার স্বাস্থ্যকে দিলাম, অর্থনীতির বিষয়টা বিবেচনায় না রেখে একেবারে, সেটাও একটা আত্মঘাতী বিষয়। এখানে যেটা খুবই প্রয়োজন যে আমাদের এই সংক্রমণ রোধের জায়গাটাকে খুব জোরালোভাবে আমাদেরকে ফলো করতেই হবে, এটা নিয়ে কোনো বিকল্প নেই। একই সাথে অর্থনীতির সচ্ছল মানুষরা তো একভাবে চলছে, বরঞ্চ আরামের মধ্যেই চলছে বলা যেতে পারে, ঘরের মধ্যে। কিন্তু এই যে নিম্ন আয়ের মানুষদের জন্য এখন রাষ্ট্রের যে সহায়তার হাতটা, এটা বহুগুণ বাড়ানো খুব প্রয়োজন। কিছু উদ্যোগ, আপনি যেটা বললেন যে কিছু উদ্যোগ হয়েছে, আমরা শুনেছি যে এই কয়েক টন খাদ্যশস্য ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া হচ্ছে, এগুলো অত্যন্ত অপ্রতুল। কিন্তু এখানে যেটা আরো প্রয়োজন যে আমাদের পুরো বিষয়টা আমি দেখছি যে মোকাবেলার যে মানসিকতা, সেটা এক ধরনের আমলাতান্ত্রিক মাইন্ডসেটের মধ্যে আটকে আছে। কারণ আমরা অনেক সময় দেখি যে বরাদ্দ দেয়া হলো, ঠিকই মন্ত্রণালয় থেকে হয়তো বরাদ্দ দেয়া গেল, কিন্তু ওই যে ভুক্তভোগীর হাতে পৌঁছানোর যে, আমরা এটাকে বলি যে লাস্ট মাইল চ্যালেঞ্জেস, মানে সবই দেয়া হলো কিন্তু লাস্ট মাইলটা শেষ অতিক্রম করা গেল না সময় মতো। এই জায়গাগুলোকে আমি এখন যেটা খুব জোরালোভাবে অনুভব করি যে একটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা মাইন্ডসেটের মধ্যে একটা শক থেরাপি দরকার। তাদেরকে একদম অনেকটা জোরালোভাবে আরো জেগে ওঠা দরকার, যে একটা মহা সংকটের মুখে আমরা আছি। স্বাস্থ্য এবং অর্থনীতি দুটাকেই সমান্তরালভাবে অ্যাড্রেস করার একটা চ্যালেঞ্জ আছে। এবং আমরা তো এখন একটা আলোচনা করছি যে এই এপ্রিল মাসে স্বল্প আয়ের মানুষরা কিভাবে তাদের খাদ্য সংকটটা কাটাবে, এইভাবে একটা চিন্তা করছি। কিন্তু ওই যে রাশিয়ান বন্ধু যেটা বলছিলেন যে সার্বিক যে ম্যাক্রো ইকোনমিক সিনারিও, এবং সেখানে এক ধরনের বড় যত ধরনের আভাস পাওয়া যাচ্ছে, আমাদের খাতগুলো বটেই এবং সার্বিকভাবে অর্থনৈতিক বিপর্যয়ের একটা সম্ভাবনার খাত আছে। সেখানে আমি মনে করি যে রাষ্ট্র তো করছে বটেই, আমি আমার অর্থনীতিবিদ বন্ধুদের প্রতি আমন্ত্রণ করব যে আমাদের সবার সম্মিলিতভাবে অ্যাটলিস্ট সরকার এবং রাষ্ট্রকে সহায়তা করার জন্য হলেও এই মুহূর্তে একটা সিনারিও প্ল্যানিং শুরু করা দরকার। ম্যাক্রো ইকোনমিক একটা 2 মাসের সিনারিও মাথায় রেখে, একটা 6 মাসের সিনারিও মাথায় রেখে, যে সম্ভাব্য অর্থনীতির গতি প্রকৃতি কোন দিকে আগাবে, তার একটা বাস্তবসম্মত চিত্র তৈরি করতে পারলেই আমাদের প্রতিরোধ এবং মোকাবেলার জায়গাগুলোকে আরো সুনির্দিষ্টভাবে আমরা হাতে নিতে পারবো। এখানে অ্যাকচুয়ালি সবারই মাঠে নামা অত্যন্ত জরুরি। এটা রাষ্ট্রকে বটেই, সরকারকে বটেই, সামাজিক শক্তিগুলো বটেই, ব্যক্তি খাতেও সবারই মাঠে না নামলে যেই সংকটের সামনে আমরা আছি, এটা কিন্তু এই ধরনের সংকট আগে কোনোদিনও আসেনি। এই সংকটের মাত্রা, চরিত্র এবং সম্ভাব্য এটার সময়কাল সবগুলোই কিন্তু একটা মহা সংকটের একটা সিগন্যাল দিচ্ছে। তো আমাদেরকে এই বিশেষ করে আমি মনে করি যে মানসিকভাবে একটা শক থেরাপির মধ্যে আমাদের যাওয়া উচিত। কিছুটা একটু পদক্ষেপ নিলাম এখানে, আরেকটু পদক্ষেপ ওইখানে নিলাম, কম্প্রিহেন্সিভ এবং একটা জেগে ওঠার মতো একটা রেসপন্স দরকার। এই যে আমাদের হসপিটালগুলো কোথায় হবে, এখন ব্যতিক্রমী চিন্তা দরকার। কর্ণফুলীতে জাহাজ ভাসছে, সেই জাহাজগুলোকে কেন আমরা হসপিটাল বানিয়ে ফেলতে পারবো না স্বল্প সময়ে? ইন্ডিয়াতে দেখলাম ফার্স্ট ক্লাস বগিজ গুলো ট্রেনের হসপিটাল বানিয়ে ফেলেছে সাময়িকভাবে, স্টেডিয়ামকে হসপিটাল, অস্থায়ী হসপিটাল বানিয়ে ফেলেছে। আমাদেরকে এখন ব্যতিক্রমী চিন্তার, জোরালো চিন্তার, সংকটের গভীরতা উপলব্ধি করে চিন্তার প্রয়োজনটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জি, প্রফেসর আমজাদ হোসেন একটু। জি, কথা উনি স্যার যেটা বললেন অসম্ভব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে এই মুহূর্তে যদি আমি ফিল করি লিডারশিপটা খুব দরকার। লিডারশিপ মানে এখানে আমাদের একেবারে কোঅর্ডিনেশন, সমন্বয় করা এবং খুবই উপর লেভেল থেকে লিডারশিপ গ্রো করা, ডাউন টু দ্য আর্থ পর্যন্ত।
যেমন আমি বলবো ছাত্র সমাজ, ছাত্র যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে বেরোতে হবে। ওই যে কথাটি উনি বললেন যে আমাদের খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। আমরা অল্প খেয়ে এদিকে যেমন মুক্তিযুদ্ধের সময় হয়েছিল ঠিক একই পরিস্থিতি এখন দাঁড়িয়ে গেছে। এটি একটা মহাসংকট এবং এই মহাসংকট থেকে উত্তরণের বিভিন্ন ব্যতিক্রম ধর্মী অ্যাকশন নিতে হবে। রাজনীতিবিদ থাকবে অবশ্যই, তার সঙ্গে থাকবে নেতাকর্মীরা, ছাত্ররা, শিক্ষকরা, চিকিৎসক থেকে শুরু করে সব পেশারই সব মানুষকে নিয়ে আমার মনে হয় যে যে পরিস্থিতি আগাচ্ছে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কাজে এখানে ঢিলে দেওয়ার কোনো সময় নাই। আমাদের এই এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত অবশ্যই পৌঁছতে হবে যে আমরা কি করব। এবং আমার যতদূর মনে আছে যে অলরেডি প্রশাসন থেকে উপর থেকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সমস্ত ডিস্ট্রিক্টদের ডিসি থেকে শুরু করে ইউনোরাও কাজ করছেন, তাদের পাশাপাশি অন্যরা আমাদের সাহায্য করতেছে, সেনা সদস্য থেকে শুরু করে সবাই। কিন্তু পাশাপাশি জনগণের সম্পৃক্ততাটা দরকার বেশি। জনগণকে ঘরে বসেও ওইটুকু জায়গার মধ্যেও, বিশেষ করে গ্রামাঞ্চলে কিন্তু এটা অসুবিধা নেই, সম্পৃক্ত করতে হবে। জনগণকে সম্পৃক্ত করেই আমরা কিন্তু মুক্তিযুদ্ধে জয়ী হতে পেরেছিলাম। জনগণ না থাকলে আমি মুক্তিযোদ্ধা হিসেবে কিছুই করতে পারতাম না। আমার তো জানা আছে, মনে আছে। এই জনগণকে বলতে হবে, বোঝাতেও হবে, তাদেরকে আবার লিডারশিপও আনতে হবে। ছাত্ররা যে পড়াশোনা ইউনিভার্সিটিতে করছে, সে কেন আমার যোগাযোগ করবে না যে আসো আমরা 3 জন মিলে 2 জন মিলে কিছু খাদ্য বিতরণ করি, ওই ভাইটির পাশে দাঁড়াই, ওই বোনটির পাশে দাঁড়াই। এইভাবে যদি আগানো যায়, নেতৃত্ব আছে আমাদের ওয়ার্ড আছে, আমাদের ইউনিয়ন কাউন্সিল আছে, একেবারে ডাউন টু দি গ্রাউন্ড মানে 0 লেভেল পর্যন্ত আমাদের লোকজন আছে। এদেরকে শুধু নেতৃত্ব দেওয়া এবং সেখান থেকে ফিডব্যাক নেওয়া, কোথায় কি হচ্ছে, কোথায় কি অসুস্থ হচ্ছে সেটিও কিন্তু নেওয়া সম্ভব। এখন এই যুগে আর এই কথা বলা যাবে না যে আমরা কে কোথায় মরতেছে আমরা জানি না। যদিও কেউ কেউ বলে আস্থার সংকট, আমি বলবো আস্থার সংকট কেটে যাবে যদি আমরা ওইটুকু কমিউনিকেশনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে কাছাকাছি নিয়ে আসতে পারি, এবং সেটি সম্ভব। Victoria, few quick questions. Russia announced it was creating a 4 billion USD fund to help its economy during the COVID-19 crisis. Putin offers a week-long holiday for Russians in a social package to combat coronavirus. The Central Bank of Russia has introduced a new 500 billion ruble facility for SME lending and reduced the interest rate. Fiscal support will be expanded and will target the low-income population. Do you think these economic supports are enough to handle the overall situation, or further initiatives are needed? It will all depend on how it will develop further, because I believe for now this is what's been introduced. This is what can be enough in order to overcome the drastic situation. But if we witness COVID continuing for much longer, if we have there areas of economy that are now suffering that will be closed down, if we have production also closing down and all their economies locked, then of course there will be need of bigger measures, including for SMEs, including for a number of people that lost their jobs, especially from those of SMEs. So for now, I think this is good enough. But from what I understand, President and the government, they are watching over their situation and its developments, and in case new measures are needed, and in case there is, let's say, unfavorable scenario evolving, then of course we'll have to see much bigger support from the state. Okay, we are talking about public health, and Russia has a low expenditure on its public health with a little portion of its GDP, that is 7.1%. World Health Organization says the public healthcare system of Russia has a poor organizational structure, lack of government funds, outdated medical equipment, and poorly paid staff. Do you think the Russian government is more concerned, especially I'm talking about President Putin government, is more concerned about other sectors rather than public health? Well, first of all, as you know, as a result of the dissolution, of the breakup of the Soviet Union, all former republics, they
suffered through their turn down of the economies. And practically all, especially social areas, economic areas, they had problems. And as you remember, during the Soviet Union times, Soviet healthcare system was considered to be the best in the world, or one of the best in the world. Today, the government probably the government maybe was not invested enough to prepare for pandemics, but altogether, I believe some measures, maybe not enough for the current situations, they were taken in order to repair the situation from the complete turn down that we experienced back in the 1992. Yes, low-paid medical stuff, but healthcare is part of their national one of the national projects and national plans. We have quite a good experience nowadays in telemedicine. Yes, probably Moscow and some other big cities are better prepared to handling the crisis, public health crisis, than others. And that is why there is now a decision that while there's less commuting between the regions, in case of public health crisis, other regions that are better prepared, they will have to be able to accept patients from other regions. Moscow claims, and its mayor claims, that for their pandemics, we had at least, there's one new hospital, the so-called Kommunarka, which was the first to handle their the heat. There is another renewed one that is now open for infectious disease with over 1,000 beds that are there. And Kommunarka, which I mentioned earlier, it has 500 beds. Yes, there is a need for higher retraining, especially not all their doctors are prepared to work in such conditions because it does require special skills. And today our doctors are working 24/7, but that's the same that's happening all over the world. So, I would say it's not as bad as portrayed, but definitely compared to what the Soviet Union had as an example, Russia needs to advance more. And I hope there will be more conclusions made and more actions that are more real taken as a result of this healthcare crisis. জি, ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনি নিজে পহেলা বৈশাখের কথা বলছিলেন, তারপরেই আমরা জানি রোজা শুরু হয়ে যাচ্ছে, রমজান মাসে পরে শেষ হতে হতেই মানে ঈদুল ফিতর, তারপরে ঈদুল আজহা, সব মিলিয়ে এক ধরনের প্রচুর ইকোনমিক ইনভলভমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। সো আপনার সুনির্দিষ্ট কি পরামর্শ আছে, মানে আমি বলছি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে? রাইট, না পরামর্শ তো আমি বলছি যে জাস্ট আমি ঘরে বসে 2-3টা পরামর্শ দিয়ে দিলাম, এইভাবে হবে না। আমি আগেও যেটা বললাম যে আমাদের খুবই সুনির্দিষ্টভাবে একটা সিনারিও প্ল্যানিং এক্সারসাইজ করা দরকার, যে আগামী প্যান্ডেমিকটা যদি ধরেন 2 মাস স্থায়িত্ব হয় তাহলে কি করা দরকার, একটা প্ল্যানিং দরকার। 6 মাস যদি স্থায়িত্ব হয় তাহলে কাদেরকে এই প্ল্যানিং এর মধ্যে ইনভলভ করা দরকার বলে মনে করেন আপনি? না, এখন আমি বলছি যে অবভিয়াসলি দায়িত্ব তো সরকারের এবং রাষ্ট্রের, তাদের করা দরকার, কিন্তু আমি মনে করি যে সোশ্যাল সেক্টরে, সিভিক সেক্টরের উদ্যোগেও একটা ম্যাক্রো ইকোনমিক প্যানেল আমরা নিজেরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, যে একটা এই ধরনের এক্সারসাইজ, কারণ সবাইকে এগিয়ে আসা খুব প্রয়োজন। সো এই এক্সারসাইজটা খুব দ্রুত করা দরকার। আমরা ঈদ, পয়লা বৈশাখ ইত্যাদি কথা বললাম, কিন্তু অর্থনীতিতে অ্যাকচুয়ালি এপ্রিল মাসের শেষে বোরো ধান কাটার সময় হয়ে আসবে, তখন কি হবে, এই বিষয়গুলো সবকিছু বিবেচনার মধ্যে আনতে হবে। তবে এই আলোচনা একটা বিষয় হারিয়ে যাওয়া উচিত নয়, সেটা হচ্ছে যে স্বাস্থ্য কর্মীদের বিষয়টা, কারণ তারা কিন্তু ফ্রন্ট লাইনে এবং তারা কিন্তু এক অর্থে সেই অর্থে তাদের যে সুরক্ষার বিষয়টা, সেটা ওই অগ্রাধিকার যেটা পাওয়া দরকার সেটা একেবারে পায়নি।
এবং সেটাকে আমি বলবো যে আমাদের যে প্রস্তুতির যে ঘাটতি সেটা প্রচন্ডভাবে দেখা দিয়েছে এই যে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার অভাবটা, এবং এর ফলে অনেক কিছু হচ্ছে। একটা তো হচ্ছে যে এই করোনা সংক্রান্ত, কিন্তু আপনি একটু খোঁজ নিয়ে দেখেন মানুষ তো শুধু যে স্বাস্থ্য প্রয়োজনগুলো শুধু করোনা রিলেটেড নয়, আমাদের নর্মাল নানা ধরনের স্বাস্থ্য সমস্যা তো আছে, তাই না? এবং কিছু কিছু লোক যে মারা গেছে এগুলো কিন্তু তাদের নট নেসেসারিলি করোনা রিলেটেড। এই নন করোনা স্বাস্থ্য সেবাটা কিন্তু সাংঘাতিকভাবে হিট হয়েছে এবং সেখানেও একটা অনুপস্থিত হয়ে গেছে। তো স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষয়টা আমরা আসলে এক ধরনের উপেক্ষার মধ্যে আছেন, এবং আমি অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি যেটা ফিল করছি যে এই যে একটা আমলাতান্ত্রিক মানসিকতার মাধ্যমে আমরা সার্বিক বিষয়টা ট্যাকেল করার চিন্তা, ইভেন রাজনৈতিক সরকারও কিন্তু আমলাতান্ত্রিক মানসিকতার মাধ্যমেই জিনিসটা করার চেষ্টা করছে। এইখানে আমি বলছি যে আমাদের প্ল্যানিং, এই যে অর্থনীতির যে ইয়েটা বললেন, ইমিডিয়েটলি যেটা দরকার, আপনি শর্ট টার্ম পরামর্শের কথা বললেন, এই মুহূর্তে যেটা দরকার এপ্রিল মাসে স্বল্প আয়ের মানুষের জন্য আমাদের ভিজিএফ কার্ডের সুযোগ আছে, আমাদের এই 10 টাকার যে চাল বিক্রির সুযোগ আছে, আমাদের এই যে নানা ধরনের একটা ওই ফুড প্যাকেটের সুযোগগুলো আছে, এগুলো এপ্রিল মাসে একটা বড় ধরনের সেফটি নেট এক্সপ্যানশনটা হওয়াটা অত্যন্ত জরুরি। এটা ইমিডিয়েট প্রয়োজন আছে, এটা নগর দরিদ্রদের জন্য দরকার এবং গ্রামীণ দরিদ্রদের জন্য দরকার। তার বিয়ন্ডে তার বিয়ন্ডে আমাদের যেটা বললাম ওই সিনারিও প্ল্যানিং গুলো দরকার। জি, আমরা একেবারে শেষের দিকে যদি ছোট্ট করে বলেন, আমি একটু যুক্ত করে দিতে চাই যে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলছিলেন যে কিছু বিষয় অনুপস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি না, করোনা নিয়ে সব এর সঙ্গে কিন্তু সামনে ডেঙ্গুর যুক্ত হয়ে সম্ভব, এবং গত বছর তো আসলে সেই অর্থে ম্যানেজ করা যায়নি। সো তার জন্য আমাদের স্বাস্থ্য বিভাগ কতটা প্রস্তুত আছে? এটা প্রস্তুতিটা আমি বলবো অল্পই। উনি যেটা বলেছিলেন আমার সঙ্গে আমি এগ্রি করি। কারণটা হলো 3,500 এ পর্যন্ত স্বাস্থ্য সেবা কর্মী মারা গেছে এই ওয়ার্ল্ডের, বিশেষ করে চায়না এবং এই ইতালি মিলায়া। তো গতকালকেও মারা গেছে ব্রিটেনের এক ভদ্রলোক, এক ইএনটি সার্জন মারা গেছেন এই করোনায় আক্রান্ত হয়ে। এখন যে কথাটি গুরুত্বপূর্ণ সেটা হলো হাসপাতালগুলোকে আমাদের চালু রাখা দরকার, এবং সেজন্য যেভাবেই হোক এদেরকে আশ্বস্ত করে তারপরে জিনিসপত্র সরবরাহ করে, যেটা বলা হয় যে আমাদের প্রোটেকশনের ব্যবস্থাটা করে, শুধু চিকিৎসক কিন্তু ইনভলভ না, চিকিৎসকের সঙ্গে নার্স আছে, আমাদের অন্য অন্য ওয়ার্ড বয় কর্মী, আমরা বলি হেল্প এইড, তারপরে হলো আয়া, বিভিন্ন রকমের ইনভলভমেন্ট থাকে। তো এগুলোকে মানে সবাইকে আশ্বস্ত করে সরকারি বেসরকারি সব পর্যায়ে। সুখের কথাটা হলো যে আজ পর্যন্ত আমি জানি, আজকে যেমন আমি ওই স্যুট পরে কিছু রুগী দেখে আসলাম, রাউন্ড দিয়ে আসলাম, তো এই যে শুরু হলো, আমরা কিন্তু গত 4-5 দিন ধরে ভয়ঙ্কর একটা মানে ইয়ের মধ্যে ছিলাম। এখন সবাই বাংলাদেশের অনেক প্রাইভেট কোম্পানিগুলো এগিয়ে আসছে, তারাও বাড়াচ্ছে। যতটুকুই হোক এটিই তো প্রোটেকশন দিচ্ছে। আর যেটি মানে উনি বললেন ইম্পর্টেন্ট কথা যে আমাদের অন্য অন্য রুগীদের বেলায়, এটা কিন্তু ঠিক, অনেক রুগী মারা যাচ্ছে অন্য অন্য কারণেও, সেগুলোকেও আমাদের কিন্তু দেখা দরকার। এবং আমরা রুগী নেব না, হাসপাতালে ভর্তি করব না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে গেলে এখানে শুধু ডিজি হেলথকে কোঅর্ডিনেটর আরো উচ্চ পর্যায়ের, আমি বলবো যে ভালো রকমের আরো উপরে যেতে হবে, যে কথা আমি বলছি লিডারশিপ, এবং এর কোঅর্ডিনেশন করে সমন্বয় করে অবশ্যই আমাদেরকে আরো ঝাঁপিয়ে পড়তে হবে, এবং সেটি আমাদের হওয়া উচিত আজকের উদ্দেশ্য। ভিক্টোরিয়া, হাউ করোনা ভাইরাস আউটব্রেক affect Russia-China relations, and do you think COVID-19 will affect the political and trading relationship between Russia and China? If so, then how? Well, I don't see any negative influence of coronavirus. I know Russia from the very start was on the side of helping China as much as it could. I know that there was delegation of medical doctors going to China in late January. And so there was some cooperation on joint work on vaccine elaboration was also started, although now still we have all the nations working on it as well. So it's multilateral, bilateral, and national work ongoing.
As you remember, there was a plane that came with medical supplies to Russia because for example, you cannot really find masks in Russian pharmacies, and before there is a necessary amount of supplies that Russia can produce, some time will pass, right? And such type of help was also coming, but now Russia is also having its own production. They are working politically together. Now there is obviously objective, natural slowdown in terms of trade turnover, including in energy area because of Chinese economic slowdown as well. But this doesn't influence political area. And I see we have, for example, in humanitarian sphere as well, and quite a big amount of Chinese students. Because of coronavirus, those who left for Chinese New Year, they couldn't enter back, but we ensured we have about 700 students that are having individual plans and working distantly. But today, actually, all students are working on distance. Because of that. So it's, I don't see negative influence. Vice versa, there is understanding of. Victoria, we are almost at the end of the program, and very briefly, COVID-19 is going to change social order as well as world order drastically. How it's going to affect Russia, Russia's position in the international trade and politics? Is COVID-19 a geopolitical game changer? What do you think? I hope it will lead to leaders understanding that they are small egoistic interests, but they're bigger threats that cannot be dealt with unless they are together. And before the COVID outbreak, we had too much turbulence, including political military turbulences ongoing in the world. So I hope this will be kind of a effect of making them more sober look, and this will be equally, if we overcome the crisis, this will be equal for all countries, not just for Russia, understanding the value of international cooperation and the value of human life. Okay. ওকে, ডক্টর হোসেন জিল্লুর রহমান, পৃথিবী একটা মানে নতুন বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা প্রবেশ করছি, এটি অনেকের ধারণা, এবং আমরা আমাদের সোসাইটিতে একটা ধারণাও আছে রাষ্ট্রের মধ্যে যে আমরা কোথাও কোথাও একটু পলিটিক্যালি কোনো দেশের প্রতি নির্ভরশীল, অর্থনৈতিকভাবে কারো কারো উপরে নির্ভরশীল। সো এই নতুন বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে বলে আপনি মনে করেন? এখন নতুন বিশ্ব ব্যবস্থা আমরা মনে করছি যে নতুন বিশ্ব ব্যবস্থা আসতে যাচ্ছে, কিন্তু এই নতুন বিশ্ব ব্যবস্থা নির্মাণ করবে যারা উদ্যোগী, প্রস্তুত, ব্যতিক্রমী চিন্তা করতে সাহসী পদক্ষেপ নিতে আসছে। সো নতুন বিশ্ব ব্যবস্থা কিন্তু উপর থেকে কেউ চাপিয়ে দিতে পারবে না, রাইট? আমরা চাপিয়ে দিতে পারবেও না। আমাদের উপর নির্ভর করছে ওই নতুন বিশ্ব ব্যবস্থা আমাদের অবস্থান আমরা নিজেরা কিভাবে তৈরি করব। সেই জন্য আমি বলছি যে আমাদের এই যে একটা কিছুটা পদক্ষেপ এই আমলাতান্ত্রিক মানসিকতার মধ্যে একটা শক থেরাপি দরকার। আমাদের অ্যাকচুয়ালি আমূল একটা মাইন্ডসেটের পরিবর্তন দরকার। সেটা রাজনৈতিক শাসন থেকে শুরু করে, উন্নয়নের চিন্তা থেকে শুরু করে, সামাজিক শক্তিগুলো নিজেরা কিভাবে চিন্তা করে, সার্বিকভাবে আমাদের একটা আমূল ধাক্কা দেওয়া দরকার। আমি শুধু শেষ করতে চাই যে এই নতুন বিশ্ব ব্যবস্থা যখন চিন্তা করছি, এই ইমিডিয়েট কাজগুলো কিন্তু যেন আমরা ভুলে না যাই। আমরা এই সংক্রমণ তথ্যের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা দরকার। আমাদের খুবই প্রয়োজন যে এই যে লকডাউনের যে বিষয়টা, এটা যেন আমরা আগাম শিথিল না করি, এখানে খুব নজর দেওয়া দরকার। এপ্রিল মাসটা যেন আমাদের নগর এবং গ্রামীণ দরিদ্ররা না খেয়ে থাকে, সেটা যেন না হয়, তার জন্য জোরালোভাবে আমাদের বহুগুণ সেফটি নেট বাড়ানো দরকার। আমাদের স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষয়টাকে ভীষণভাবে অগ্রাধিকার দেওয়া দরকার। এবং আমি মনে করি আমাদের অর্থনীতিবিদ সম্প্রদায় যারা আছে, আমাদের নিজেদের একটা দায়িত্ব হাতে নেওয়া দরকার যে আমরা আগামী 2 থেকে 6 মাস অর্থনীতির সিনারিও কেমন হতে যাচ্ছে তার একটা বাস্তবসম্মত চিত্রকল্প
খুব দ্রুত সম্মিলিতভাবে আমরা তৈরি করি, সেটা সমাজ, রাষ্ট্র, সরকার সবার জন্য অত্যন্ত কাজের হবে। জি, জাস্ট এক লাইনে আমি জাস্ট বলে যেতে চাই, আমি একটু অনুরোধ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রীর অফিসের মধ্যেই বা অফিসের পাশেই মানে যেমন আমাদের আর্মি হোম মানে অর্থাৎ হলো স্বরাষ্ট্র, এই আরও কিছু মন্ত্রণালয়ের কিছু লোককে নিয়ে একদম মানে যেমন যুদ্ধের সময় যেমন বলা হয় যে এই হচ্ছে, এই ঘটনা এই ঘটতেছে, প্রতিটাকে মিনিটে মিনিটে টেক ওভার করে আমাদের মানে কয়েক ঘন্টা পর পরে ব্রিফিং দিয়ে নাগরিকদের জানানো, এটা আমি অনুরোধ করবো। কারণ এটি ছাড়া আর সামনে কিন্তু আমাদের ভয়াবহ অবস্থা হতে পারে, তখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আমজাদ হোসেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান এবং ভিক্টোরিয়া প্যানোভা। ভিক্টোরিয়া, থ্যাংক ইউ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 এবং এর প্রভাব প্রতিক্রিয়া নিয়ে। আমার অতিথিরা যেটি বলছেন যে তথ্যের বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, এই বিশ্বাসযোগ্যতা সংকট আমাদের দেশেও আছে, দেশের বাইরেও আছে, নানান জায়গায় আছে। এই বিশ্বাসযোগ্যতা কাটিয়ে উঠতে হবে এই সংকট মোকাবেলা করবার জন্য, এবং সামগ্রিক একটা সমন্বিত পদক্ষেপ নিতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, এবং আশু মধ্যমেয়াদী পরিকল্পনার দরকার আছে। এবং এখানে সরকারের পাশাপাশি উদ্যোগটা সরকারকেই নিতে হবে, কিন্তু সরকারের পাশাপাশি নাগরিকদের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা অবস্থান করছেন, বিশেষ করে অর্থনীতিবিদদের প্রসঙ্গ আসলো, তাদেরও কিছু পরামর্শ তৈরি করা দরকার রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, এবং সামগ্রিকভাবে নাগরিকদের জন্য। এবং সামনের ওনারা দুজনই বলেছেন যে এই লকডাউনের ব্যাপারটা যেন শিথিল না করা হয় এবং এর মেয়াদটা যেন আরও বাড়িয়ে দেওয়া হয়, কারণ এখন পর্যন্ত যা বিবেচনা কাজ করছে তাতে করে এই সংকট আসলে খুব দ্রুত যে শেষ হয়ে যাবে সেটি মনে করবার কোনো কারণ নেই। দর্শক, তারপরে সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা।